রাজু। আচ্ছা কাঞ্চন, তুই কান্নাকাটি করলে কি কাশেম ভাই ফিরে আসবে? চল ভাত খাবি। না, দুপুরের সময় তোদের গ্রামের মান্নু ভাইয়ের সাথে দেখা হলো। ঢাকা থেকে এসেছে, বলল কুমিল্লা ক্যান্টনমেন্টের সব বাঙালি মিলিটারি নাকি মারা গেছে। যদি মারা গিয়েই থাকে কি করতে পারবি? এমনি অসংখ্য কাশেম ভাই রক্তের বিনিময়ে আসবে স্বাধীনতা। মনকে আরো শক্ত কর, চল খাই। খাবার তো আমার ভিতরে যায় না রে। তুই না খেলে আমি তো খেতে পারবো না কাঞ্চন। এই কাঞ্চন করে, কাঞ্চন, কাঞ্চন, খোকা ভাই আসো। কোনো খবর আছে? হ্যাঁ কাঞ্চন, তুই বাড়ি যা, তোর বড় ভাই আসছে। কে? আমার ভাই? হ্যাঁ কাশেম ভাই। কাঞ্চন চলে আসিস, আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ছোট মিয়া, এত রাইতে কি মনে কইরা? শুনলাম কাশেম বাড়ি আইছে। কাশেম ভাত খাইতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কখন মিয়া? এই তো একটু আগে পথে সিদ্দিক ভাইদের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, ওরাই তো আমার সুখবরটা দিল। তুমি তো বাবা আমার একটু মুশকিলে ফেলাইয়া দিলা। পাকিস্তান সরকার এই এলাকার শান্তি রক্ষার দায়িত্ব আমার উপর দিছে। তুমি মিলিটারির চাকরি করো, তোমারে নিয়ে তো আমরা একটু বড় বিপদে পড়লাম। কেন চাচা? আরে মিয়া, তুমি মিলিটারির লোক, ছুটি নিয়া না কিভাবে বাড়ি আইছো এটা থানায় জানাইতে হইব। বাবা কাশেম, কাল সকালে আমার সাথে একটু থানায় যাইতে হইব। থানায় কেন ছোট মিয়া? শুনছি থানায় যারা যায় তারা আর ফিরে আসে না। আরে ভয় নাই ভাবি, আমি তো আছি। বাবা কাশেম, তুমি কাল খুব সকালে রেডি থাকবা। তারপর থানার ওনারা যা যা বলবে সেই রকম কাজ করতে হইব, বুঝলা না? কোথা থেকে সব আবার রেপোর্ট টেপোর্ট আইসা যাইব, পর বিপদ চলে আসবো। রেডি থাইকো কিন্তু মিয়া। পুরো গ্রামের বিপদ এখন তুমি একাই। ভাই কাঞ্চন, ভাই তুমি চাচার সাথে কাল থানায় যাবে? না, মার কাছে তোদের কথা সব শুনেছি। ক্যাম্প কোথায়? ফুকরা ঠাকুর বাড়ি। চল। হে কি কাশেম? অস্ত্র দুটি তোমার দুই ছেলের হাতে তুলে দাও। তো হাতে থাল পইরা রইছে, অনেক দিন তোকে দুই ভাইয়ের একসঙ্গে খাওয়াই না। ভাত খাবি না? মা, ধানের থেকে চাল আর চালের থেকেই তো ভাত হয়। যার বুক চিরে জন্ম হয় ধানের গাছ, যার রক্ত খেয়ে মোটা হয় ধানের শীষগুলো, সেই অন্নদাতা মায়ের বুকের উপর দিয়ে চলছে শত্রু সেনাদের ট্যাঙ্ক। তাদের বুটের আঘাতে ছিন্ন ভিন্ন আজ সেই মায়ের সমস্ত শরীর। সেই মা ডাক দিয়েছে, অস্ত্র তুলে দাও মা, দোয়া করে দাও যেন জন্মভূমিকে শত্রু মুক্ত করে আবার তোমার কোলে ফিরে আসতে পারি। কেঁদো না মা, অস্ত্র তুলে দাও, দোয়া করে দাও মা। ভাই, বন্ধু, বাবা, চাচা, দেশের শত্রু সে যেই হোক, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেন হাত না কাঁপে। কাশেম, তোর কথায় বড় ডর করতেছে বাবা। আমার অনুরোধ, তোরা তোর চাচারে কিছু করিস না। ঠিক আছে, আশীর্বাদ করে দাও মা। তোমার দুই ছেলে যেন দেশের জন্য শহীদ হতে পারে।
কাপাট রইল তো কাপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জামার শিকল পুজোর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন সিপাহী, একজন মুক্তিযোদ্ধা আজ তোমাদের কাছে হাত পেতেছে। আমার হাতে তোমরা যদি তোমাদের জীবন তুলে দিতে পারো, তাহলেই আমি তোমাদের কমান্ডার হব। আমার এই হাতে তোমাদের জীবনটা তুলে দাও 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 কথা দাও, নিশ্চিত মৃত্যু জেনেও পিছু হটবো না। নিশ্চিত মৃত্যু জেনেও পিছু হটবো না। কমান্ডারের সকল হুকুম মেনে চলবো। কমান্ডারের সমস্ত হুকুম মেনে চলবো। আজ থেকে কাশেম ভাই আমাদের কমান্ডার। কি বললি? কাশেম মুক্তি বাহিনীর কমান্ডার হইছে? যে তা হইলে তো আর দেশে শান্তি থাকলো না। এবারে তো এই গ্রামেও আগুন জ্বলবে। জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি ভুলিবে কি পথ সেদিবে কি পথ মাছ, করে হানাহানি তবু জানি নিয়াছে যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির লাল হলো যে থাকাইলের খঞ্জর। মা, তোমার তপ্ত তাজা বুকের রক্তে রঞ্জিত আজ জন্মভূমি। তোমার মৃত্যু তো কোনো লাঞ্ছনার মৃত্যু নয়, তোমার এই মৃত্যু হে জাতির গর্ব। যে দেখো মা, তোমার গর্বিত দুটি সন্তান, দুজন সিপাহী, দুজন মুক্তিযোদ্ধা তোমার রক্ত ছুঁয়ে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিচ্ছে। মা, যে আঁচলের নিচে তোমার দুষ্টু সন্তানেরা মুখ লুকাতো, যে আঁচল দিয়ে তোমার সন্তানদের চোখের পানি মুছিয়ে দিয়েছ, যে দেখো মা, সেই চোখে আজ আর পানি নেই, সেই চোখ আজ রক্ত লাল। সে আঁচল দিয়ে আজ আর চোখ মুছবো না, এ আঁচল দিয়ে আজ কাপড় বানালাম। কাশেম মিয়া, এখন কাইন্দা কোনো লাভ নাই। এই গ্রামে আগুন জ্বালাইছো তুমি, তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ীও তুমি। আমার মায়ের এই মৃত্যু যদি আমার জন্য হয়ে থাকে, এ আমার গৌরব। আমার মা দেশের গর্ব, আমার মা একজন বীরাঙ্গনা, এ জাতির ইতিহাস। কিন্তু চাচা, তুমি এ জাতির কলঙ্ক। একজন বীরাঙ্গনা মায়ের সন্তান হয়ে সে কলঙ্ক আজ মুছে দিলাম। ওরা কাছে এসে যাচ্ছে, তোমরা সবাই পিছিয়ে যাও। কাঞ্চন, তুই পিছিয়ে যা, আমি কাভারিং দিচ্ছি।
ভাই কাঞ্চন, কাঞ্চন, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমাকে নিয়ে যেতে পারবি না? আমার কাছে আয়। কাঞ্চন, আমি স্বাধীনতা দেখে যেতে পারলাম না। দেশ কিন্তু স্বাধীন হবেই। আমার বড় স্বপ্ন ছিল স্বাধীন দেশের মুক্ত আকাশে পথ পথ করে একটা পতাকা উঠবে, আর সেই পতাকার নিচে দাঁড়িয়ে আমি একজন সিপাহী পতাকাকে সালাম করব, পতাকাকে উঁচু করে রাখার জন্য চিরকাল যুদ্ধ করব। পারলাম না। কাঞ্চন, মৃত্যুর সময় আমি জেনে যেতে চাই আমার ভাই একজন সিপাহী হবে, আমার সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। আমাকে কথা দে কাঞ্চন, দেশের সাথে কোনো দিন বেইমানি করবি না। কথা দিলাম। কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হবে। বলো কি পরীক্ষা? যুদ্ধক্ষেত্রে একজন সিপাহী আহত হবার পর যদি তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া না যায়, আহত অবস্থায় তাকে যুদ্ধক্ষেত্রে রেখে যেতে নাই। ভাই কাঞ্চন, এই অবস্থায় এখান থেকে আমাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবি না। বাঁচাতেও পারবি না। আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে শান্তি দে। ঘুমি কর ভাই, এটা না সিপাহী ধর্ম। মৃত্যুর সময় আমি অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে চাই, আমার একটি ভাই সিপাহী হয়েছে। আমাকে আমাকে প্রমাণ দে তুই একজন সিপাহী। ভাই ভাই, আমি তোর কমান্ডার। দিস ইজ মাই অর্ডার। শুট মি। কাঞ্চন, শুট মি। সিপাহী কাঞ্চন, শুট মি। শুট মি কাঞ্চন, শুট মি। থাকে আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে যেন দেশকে দুর্নীতি মুক্ত করতে পারি। এই খারা খাইছে রে, ফাও খাইতে তো রাজি না, কিন্তু ওই 2 টাকা দে। আরে আরে আরে, ওই শালার বউ সে পালাও, শ্বশুরবাড়ি পাইছো? হ্যাঁ শালার বউ, দিনের বেলা চুরি করো, রাতে কি করো? হ্যাঁ, ওটা তোর কি হয় ভাই? ভাই, চাকা সহ ধরা পড়ে সব জেল অবধারিত। স্যার, কোনো ব্যবস্থা? সব অবস্থারই ব্যবস্থা আছে। গাড়ির জন্য গ্যারেজ আছে, রুগীর জন্য ডাক্তার আছে। আরে ওই তোগুলিগা আমি আছি না? হ্যাঁ, ডাক্তার দেখাতে ভিজিট লাগে না? এদিকে আয়, বাইর কর। স্যার, ওই যে কত? 200 স্যার। কত? 200। আরে হালার বই, গরম বাজার 200 টাকায় হয়? তোগো আকল জ্ঞান নাই, কমপক্ষে কেসে 1000 টাকা দিবি। আর ওই শালার বউ, একটা চাকা খুইলা বেচতে পারলেই তো 2000 টাকা পাস। হ্যাঁ, তবু স্যার একটা কিছু করেন আমার। সবাই ভিতরে আসুন। আপনাদের সবাইকে আমি বলে দিচ্ছি, আমি যতদিন এই থানায় আছি একটি পয়সা আমি ঘুষ খেতে দেব না। কে হলো? আমি এই গাড়ির মালিককে খুঁজছি। আমি? কি প্রয়োজন? গাড়িটা এখান থেকে সরাতে হবে। কি কারণ? কারণ দিস ইজ নো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখা নিষেধ। আমি জানি এবং জেনেই রেখেছি। জেনেই রেখেছেন? না 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 না, চোখ উল্টানো কিছুই নেই। আপনার পোশাকে বলে দিচ্ছে আপনি কে। এই যে সাহেব, আপনি নিশ্চয়ই এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। সব জায়গায় কিন্তু আইন চলে না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের উপর নিয়োজিত, তাদেরই দায়িত্ব রয়েছে আইনকে সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা। আপনার পরিচয়টা জানতে পারি কি? আমার পরিচয়টা শুনলে আপনি এক্ষুনি এখান থেকে একটি
শুনে দরকার নেই, কারণ যে কোনো অবস্থাতে এই পোশাক আমাকে এখান থেকে পালাতে দেবে না। আপনি যেই হন না কেন, গাড়িটা এখান থেকে সরিয়ে নিন, না হলে ফাইন করে দেব। গাড়িটা এখানেই থাকবে। থাকবে না? থাকবে। সরি, গাড়িটা এখানে না থাকার জন্য আমার যে সামান্য ক্ষমতাটুকু আছে তা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। চার্লি 4, আই নিড রেকার। এক্ষুনি পলক ভিডিওর সামনে রেখাটা পাঠিয়ে দাও। সাহেব, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু বাড়াবাড়ি নয়, আমি আমার ডিউটি করছি। ঠিক আছে, আমি সারাদিন এখানে বসে থাকবো। এবার পারলে গাড়ি নেন। এখনো বলছি গাড়িটা সরিয়ে নিন, না হলে কিন্তু আপনাকে শুদ্ধ গাড়িটা নিয়ে যাব। চাকরির ভয় নেই? থাকলেও কিছু করার নেই, ডিউটি আমাকে করতে হবে। এই চলো গাড়ি, এই চল। ভালো হচ্ছে না কিন্তু, ফলাফল খুব খারাপ। আমি দুঃখিত, জেনেও আমাকে করতে হচ্ছে এই পোশাকের জন্য। আমি কিন্তু দেখে নেব, আপনাকে নেক্সট লিডার বানিয়ে ছাড়বো। রিমেম্বার ইট। This is Jamal speaking. আব্বু, আমি ধানমন্ডি থানায় এখন অ্যারেস্ট। তার মানে? এই থানার ওসি আমাকে অ্যারেস্ট করেছে, আর কি সব আজে বাজে কথা বলছে। ওই দেখো আবার কেমন করে তাকায়। কোনো মানে জানতে চেও না, কিচ্ছু বলা সম্ভব না। তুমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এখানে চলে এসো। দেখুন আমি কার মেয়ে। স্যার, চম্পা আমার মেয়ে। তুমি ওকে অ্যারেস্ট করেছো? জি, মানে আব্বু, আমি আমার গাড়িতে রেখে পলক বুঝতে গিয়েছিলাম ক্যাসেট আনতে। আমি ক্যাসেট নিয়ে বাইরে এসে দেখি তোমার এই ওসি আমার গাড়িতে রেকারে হুক লাগাচ্ছে। আমি তোমার কথা বললাম, তাতে ওসি সাহেব এখন জ্বলে উঠলো। এরপরে আমি গাড়িতে গিয়ে বসলাম। তোমার ওসি সাহেব আমার কোনো কথাই শুনলেন না, আমাকে শুদ্ধ গাড়িতে থানায় নিয়ে আসলেন, এখন আটকে রেখেছেন। কাঞ্চন, চম্পা সত্যি কথা বলছে? শুধু এইটুকু সত্য, রেকার দিয়ে ওনাকে শুদ্ধ আমি গাড়িটা এখানে নিয়ে এসেছি, এবং আপনি না বলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না উনি আপনার মেয়ে। আপনার মেয়ে জানলেও স্যার আমি এটাই করতাম। উনি নো পার্কিং এরিয়ায় গাড়ি রেখেছিলেন। আমি ওনাকে গাড়ি সরাতে বললে উনি গাড়ি না সরিয়ে আমার ক্ষমতা দেখতে চেয়েছিলেন। আমার যতটুকু ক্ষমতা আছে আমি তাই করেছি। স্যার, আমি ওনাকে অ্যারেস্ট করিনি, নো পার্কিং এরিয়ায় গাড়ি রাখার দায়ে ফাইন করেছি। এটা রিসিট। নাও নাও বলছি। যাও গাড়িতে গিয়ে বসো, যাও। কাঞ্চন, আমি বুঝতে পেরেছি ও একটু খামখেয়ালি, মিথ্যা কথাও বলে। যাকে রাজুর ব্যাপারটা তুমি কি করেছো? স্যার, রাজুর ফাইলে আমি যে ছবিটা দেখেছি, এই রাজু ক্রিমিনাল হতে পারে না। স্যার, এই রাজু একজন মুক্তিযোদ্ধা ছিল, আমরা একসাথে যুদ্ধ করেছি, ও আমার বন্ধু। ফাইলে যেভাবে লেখা আছে স্যার, ও এতটা খারাপ হতে পারে না। হয়েছে, এটাই সত্যি। তুমি তোমার দায়িত্ব পালন করো। কখন সে কি ছিল সেটা আমাদের জানার ব্যাপার নয়। এখন সে শহরের একটা আতঙ্ক। বল, প্রতিমা
মাসে আমাকে তুই 2000 টাকা দিবি। দেব বাবা, দেব। এই এলাকায় যত 2 নম্বর কাজ হয় সবাই আমাকে ট্যাক্স দেয়। বাবা, এটা তো 2 নম্বর না। বিক্রি করিস বাংলা মদ, এটার তো কোনো নাম্বারই নেই। বাবা, সব ডিপার্টমেন্টে পয়সা দিয়ে আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নাম্বার হবে না। দেব দেব দেব। সিরাজদৌলার আলেয়ার হাসি। আরে রাজু, তুই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আর আমি হইলাম এই বস্তির ফকিন্নি আলেয়া। কিরে, কত টাকা টেনেছিস? হাসি যে থামছে না। কি কইরা থামবো ক? বাংলার নবাবের নবাবি দখল করতে এসেছে ফিরিঙ্গিরা। পলাশিতে যুদ্ধ হবে, আলেয়াও আছে, আলেয়া যুদ্ধ দেখবে। তোর নবাবি বুঝি আর যায় রে রাজু মিয়া। চুপ কর। হাসতে চুপ তুমি করো রাজু মিয়া। ফিরিঙ্গিরা কয়া গেছে আমার হিরোইন বেচার ট্যাক্স, বস্তির ঘর ভাড়া সব তাগো দিতে হবে। খালি কয়া যায় নাই, আজকা বলে দিতে হবে। ওই যে হোটেলে তোমার আব্বুরা। যাও 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 যাও। রাজু বস্তির ভাড়া ফুলিকে দিয়ে হিরোইন বিক্রি করে শুনলাম বেশ মাল কামাচ্ছিস, কিছু ট্যাক্স নিতে এলাম। রাজু ট্যাক্স নেয়, দেয় না। নেওয়াটাই যাদের অভ্যাস তারা কি সহজে দিতে চায়? আজ নেব এবং তোকে তা দিতে হবে। টোকাই, রশি নিয়ে আয়, আমি তাকে বেঁধে রাখবো। এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না, আমি নিজে এসেছি।
সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন। আমি জানি 2 নাম্বারকে 1 নাম্বার করতে হলে আপনাদের কিছু মাল দিতে হয়। আপনি চলে যান। প্রতি মাসের ট্যাক্স 1 তারিখেই পাবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওসি সাহেব কি ভাবছেন? আজ কিছু সালামি? ভাবছি সেলামি নেব না সেলামি দেব। ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু। সে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাঁপেনি। সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পরাবো? যে মাটির চির মমতায় আমার। আরে কাঞ্চন দোস্ত, তুই এই থানা আছি, তাহলে তবে কি? আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সেই পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এদেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে, ততদিনই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এদেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। কাঞ্চন, তুই আমাকে সাথে মানিস না। আমার এই হাত তোর গায়ে হচ্ছে না। শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না। ম্লান হবে না। কাঞ্চন চলে আসিস, আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ভাইজান খাবেন না? সরোজ, আমার খাবারটা থানা হাজতে নিয়ে যা। ভাইজান আমি আজ থানা হাজতে বসেই খাবো। কি হলো? খাবারটা থানা হাজতে পাঠিয়ে দে। রাজু, আমি কাঞ্চন, তোর দোস্ত। 21 বছর এই বুকটা কারোর সাথে মেলাতে পারিনি রাজু। 21 বছর তোকে দিয়ে একসাথে ভাত খেতে পারিনি। হায় রাজু, একসাথে খাই। একটু আগে ধানমন্ডি থানার ওসি জনাব ইলিয়াস কাঞ্চন যার খুশিতে এখন নাক দিয়ে আমার রক্ত ঝরছে, সে তাকে আমার দোস্ত রাজু, এই দেখ, আমার গায়ে পুলিশের পোশাক নেই। আমি কাঞ্চন, আমি গোপালগঞ্জের কাঞ্চন। তুই দোষ গলাগলি করে ঘুরে বেড়াতাম, তুই দোষ একসাথে খেলতাম। আমি সেই কাঞ্চন, একসাথে দুইজনে যুদ্ধ করেছিলাম রাজু। রাজু, সেটা এখন বেদনার স্মৃতি। মুক্তিযুদ্ধে সময়টুকু মনে হয়
জীবনের কলঙ্কিত উদ্ধার। রাজু, একজন মুক্তিযোদ্ধা একটি স্বাধীন দেশের গৌরব। এদেশের মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। একজন মা যেমন একটি সন্তানকে জন্ম দিয়ে তাকে ফেলে দিতে পারে না, তেমনি কোনো মুক্তিযোদ্ধাও দেশের সাথে বেইমানি করতে পারে না। তুই কেন থানা হাজতে? তোকে নিয়ে তো ইতিহাস লেখা হবে। তা না হয়ে আজ তোর নামে থানার ক্রিমিনাল ফাইলে রিপোর্টের পর রিপোর্ট লেখা হয়েছে কেন? ঐতিহাসিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম লিখেছে কিনা আমি জানি না, তবে থানার ফাইলে ক্রাইমের যে ইতিহাস লেখা হয়েছে তা লিখেছে তোর মতো একজন পুলিশ অফিসার। রাজু, হ্যাঁ, দেশ স্বাধীন হলো, অস্ত্র জমা দিয়ে ফিরে গেলাম কলেজে। কলেজের পরে তুই গেলে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি গেলাম ঢাকা ভার্সিটিতে। একই ক্লাসে একটি মেয়ের সাথে পরিচয় হলো, পরিচয় থেকে ভালোবাসা। হই হুল্লোড়ের মধ্যে কাটতে লাগলো দিনগুলো। আমাকে নিশ্চয় চিনতে পারোনি। আমি কবিরপুরের খান বাহাদুর ইসমাইল হোসেন খানের ছেলে, খান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। জি জি, চিনেছ? হ্যাঁ। আসলে তোমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছ। ফল ভোগ করছো। তোমার পায়ে ওটা বিদেশি জুতো না? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদার কথা মনে আছে? ছোটবেলায় দেখেছি, অল্প অল্প মনে পড়ে। তোমার দাদার সামনে দুটো দাঁত ভাঙা ছিল। তোমার দাদা ছিল আমাদের পেয়াদা। আমি তখন খুব ছোট। তোমার দাদা একদিন আমাকে জুতো পরাতে গিয়ে ফিতে বাঁধতে পারছিল না। একটা লাথি মেরেছিলাম, এক লাথিতেই সামনে দুটো দাঁত ভেঙে গেল। কচি, তোমার বাবা ঢুলে ঢুলে হাঁটতো বলে তাকে আমরা কচ্ছপ বলে ডাকতাম। আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল আমাদের দায়ত, প্রজা, গোলামি বলতে পারো। গোলামের ইতিহাস বলা কি আপনার শেষ হয়েছে? শেষই বলতে পারো। দেশ স্বাধীন হয়েছে, তাই তো তুমি রাজু, কচিমুদ্দির ছেলে, আমার ড্রয়িং রুমে আমার সামনে সোফায় বসে আছো, তাও আবার জুতো পায়ে দিয়ে। তখন একটা সময় ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হাঁটতো না। জানেনই তো দিন বদলায়। এই ভারতবর্ষ মোগলদের পতন হয়েছে, ইংরেজদের পতন হয়েছে, তারপর আপনাদের। তুমি কি মাইন্ড করছো? যা সত্যি তাই বললাম। কচিমূর্তি অর্থাৎ তোমার বাবা আমাদের বাড়ির চাকর। স্টপ! কচিমূর্তির ইতিহাস বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন খান সাহেব, স্বাধীনতা যুদ্ধে কচিমূর্তির ছেলেরা সেদিন অস্ত্র ধরেছিল শুধু নতুন পতাকার জন্ম দেওয়ার জন্য নয়, তাদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে তারা আবার অস্ত্র তুলে নেবে। খান সাহেব, আমার দুর্ভাগ্য যে তোমার পরিচয় আমি আগে জানতে পারিনি। জানতে পারলে কোনোদিনও তোমার সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, ছায়াও মারাতাম না। তোমার বাবার লাঠিতে আমার দাদার দাঁত ভেঙেছিল, এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো? নো, নেভার, ইম্পসিবল। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট। আমার ড্যাডি মিথ্যে কথা বলেনি। তুমি আসলে ছোট লোকের বাচ্চা। ইয়েস, ইয়েস, অল কচিমুদ্দিনের বাচ্চারা ছোট লোক। হ্যাঁ, আমি ছোট লোক। I can't
বাদুরের বাচ্চা, এই কাল সাহেব, এই দালালের বাচ্চা, এই দেখ কসিমউদ্দিনের ছেলে এসেছে যুদ্ধ আইনে। কসিমউদ্দিনের ছেলে আবার যুদ্ধ ঘোষণা করছে। এই কসিমউদ্দিনের ছেলেরা শুধু নতুন পতাকার ভূখণ্ডের জন্য যুদ্ধ করেনি, তাদের গোলামীর অবসরের জন্য যুদ্ধ করেছে। আবার সেই যুদ্ধ হবে। রশিদ, পুলিশকে টেলিফোন লাগা। আর খালের বাচ্চা বেরিয়ে আয়। রাজু প্লিজ। আমি গোলামের বাচ্চা, কসিমউদ্দিন। রাজু প্লিজ আর একটি শব্দ করো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আর কোনোদিন এ বাড়ি আমি করে দিচ্ছি। ধরে নিয়ে গেল পুলিশে, বেআইনি অস্ত্র রাখার দায়। 7 বছরের জেল হলো, অথচ ধরা পড়লাম খালি হাতে। কাঞ্চন, অস্ত্র আমার কাছে ছিল না, ছিল না কাঞ্চন, বিশ্বাস কর। পুলিশ অফিসারের পা ধরে আমি কেঁদেছিলাম। আমি গরিবের ছেলে, আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। 7 বছর জেলে থাকাকালে মা বাবাকেও হারালাম। বের হয়ে দেশের যে অবস্থা দেখলাম, তাতে মনে হলো কি প্রয়োজন ছিল ৭১ যুদ্ধে। কসিমউদ্দিন ছেলেদের ভাগ্য কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই নিজের অধিকার নিজেই আদায় করে নিতে থাকলাম। হয়ে গেলাম ক্রিমিনাল। এখন তুই ভালো হতে পারিস না রাজু? ছেড়ে দিতে পারবি তুই আমাকে এখান থেকে? ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের 7টি বছর? প্রমাণ করতে পারবি সেদিন বেআইনি অস্ত্র আমার কাছে ছিল না? পুড়ে ফেলতে পারবি আমার নামে থানা ফাইলগুলো? তাহলে বিশ্বাস কর কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। পারবি না, বরং পারবি আরো 2টো মিথ্যে মামলা আমাকে ঢুকিয়ে দিতে। কাঞ্চন, তুই এখান থেকে চলে যা। তুই একজন পুলিশ অফিসার, আমি একজন ক্রিমিনাল, আমি একজন দাগি আসামি। চলে যা কাঞ্চন, চলে যা, চলে যা কাঞ্চন, and get out কাঞ্চন, get out! নাও, রাজু চার্জশিটে কাঁঠাল বাগানের ডাকাতি কেসে তার ইনভলভমেন্টের কথা তোমাকে লিখতেই হবে। হ্যাঁ, ইম্পসিবল স্যার, আমি তা পারবো না। এমনি একজন পুলিশ অফিসার ওর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আর আমি ওর বন্ধু হয়ে, নো স্যার নো, আমি তা পারবো না। হোয়াট? তুমি কি মনে করো না রাজু একজন ক্রিমিনাল? অ্যান্সার মি, রাজু ক্রিমিনাল? ইয়েস স্যার। একজন ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত। ইয়েস। ধানমন্ডি থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার হাতে? তোমার হাতে? ইয়েস স্যার। তাহলে ওই এলাকার শান্তির জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাকে লিখতেই হবে, আর রাজুকে হাজতে দিতে হবে। স্যার, আমি রাজুকে জিজ্ঞেস করেছি, সে ওই ডাকাতি কেসে ছিল না, এবং আমি তা বিশ্বাস করি। আমার হাত দিয়ে আমি রাজুর বিরুদ্ধে কথা লিখতে পারবো না স্যার। ভয়, সে একজন দাগি আসামি। তাছাড়া ওই মামলায় তাকে সন্দেহ করা হয়েছে। কেসটা হেভি না করলে ওকে তুমি বেশি দিন হাজতে রাখতে পারবে না, তা তুমি বোঝো? তাই বলে আই এম সরি স্যার। কাঞ্চন, তুমি ভুলে যাচ্ছ, পুলিশ তার কাজ শুরু করে সন্দেহ থেকে এবং শেষ করে প্রমাণ দিয়ে। ইউ হ্যাভ টু রাইট ইট, ফরগেট অ্যাবাউট ইউর ফ্রেন্ডশিপ। ওকে? ওকে স্যার। সুরজ, শেষ পর্যন্ত রাজুর কথাই সত্য হলো। আমি পারলাম না, আমি রাজুর জন্য কিছুই করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার কলম দিয়ে তো রাজুর বিরুদ্ধে লিখতে হচ্ছে। যে পুলিশ অফিসারের জন্য রাজুর এই পরিণতি, তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়?
হ্যালো হ্যালো ওসি সাহেব, জি বলছি। আমি 18 নম্বর কলাবাগান দিলের হোসেন খানের বাড়ি থেকে বলছি। আমাদের বাড়ি ডাকাতি হচ্ছে, আমি আর কিছু বলতে পারলাম না। বাঁচাও! আমি ওর উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে পারবো। আপনারা আমাকে একটু সাহায্য করুন, ওকে গাড়িতে তুলে দিন। হ্যাঁ ধরুন জলদি। অশো চলো চলো বাবা, চলো ভাবি, একেবারে কেমন করে তাকায় দেখ। সাহেব, এখন আপনার আইন কোথায়? মানে মানে বোঝেননি? আপনার চাকরিটা এখন চলে যাবে। কি অপরাধে? অপরাধ বদমাইশি। বদমাইশি? হ্যাঁ, আপনি আমার ঘরে ঢুকেছিলেন বদমাইশি করতে। ও, আমি লপাস। যখন কোর্টে কেস হবে তখন বুঝবেন। বুঝতে পেরেছি, কিন্তু কোর্টে যদি আমি সত্যি কথা বলি তাহলে তো চাকরি থাকবে না। আমি যদি বলি আমি আপনার সাথে বদমাশি করেছি, তখন তো উকিলরা বলবে আপনি রাজি ছিলেন কিনা, কিভাবে করলাম। কই আসুন। কি ব্যাপার চম্পা, রত্না, কাঞ্চন সব একসাথে কোত্থেকে? আমি বলছি, আমাকে বলতে দিন। আব্বু, আমরা দুই বান্ধবী মার্কেটিং এ বেরিয়েছিলাম। জানোই তো দেশটা একেবারে গোল্লাই গেছে, রাস্তাঘাটে হাইজ্যাকার একেবারে ভর্তি। নিউ মার্কেটের দোকান থেকে বেরোচ্ছি, হঠাৎ একটা লোক আমার গলার চেনটা ছিঁড়ে নিয়ে দৌড়। আমি চিৎকার করলাম, সবাই পাথরের মতন দাঁড়িয়ে দেখলো। বিশ্বাস করো আব্বু, বম্বের নায়ক মিঠুন, অনিল কাপুর, সালমান খান, অমিতাভ বচ্চন সব ফের। বাজ পাখি, একেবারে বাজ পাখির মতন কোথা থেকে ছুটে এলো কাঞ্চন সাহেব। ছো মেরে ধরলো ছেলেটাকে, ফিরিয়ে দিল চেন। ভাবলাম ধন্যবাদটা আব্বুর সামনে গিয়ে দেব। ধন্যবাদ ওসি সাহেব, চলি আব্বু। চল। থ্যাংক ইউ ওসি। এক্সকিউজ মি স্যার, আপনার মেয়ের সাথের মেয়েটিকে কেন চেনো না? চেনার তো কথা। তোমার বাড়ি গোপালগঞ্জে না? জি স্যার। তোমাদের গোপালগঞ্জের নাম করা লোক দেলোয়ার হোসেন খান আমার বন্ধু, তারই মেয়ে। ও হ্যাঁ স্যার। স্যার স্যার ওদের বাসা কি কলাবাগান? হ্যাঁ। এক্সকিউজ মি স্যার, আমি একটু ওই মেয়েটির সাথে কথা বলতাম। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। এই যে শুনুন, আপনি রাজুকে চেনেন? কোন রাজু? ভার্সিটিতে পড়তো এক রাজু, তাকে চিনতাম, কিন্তু সে মরে গেছে জেলখানায়। জি স্যার, এর আগেও আমি একটা ইনফরমেশন পেয়েছি, ওই থানার ওসিকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন পেলাম, রাজুকে তুমি যে বস্তির থেকে অ্যারেস্ট করেছো, ওখানে নাকি হেরোইন এবং গাঁজাখোরদের আড্ডা জমে। ওই আড্ডাটা তুমি ভেঙে দাও। জি স্যার।
ফুলের ঘর কোনটা? স্যার এইটা। আমার কেউ ঘরে কে? কে? মামা নাই। মামা? ও আমি তোর মামা না। ও আমি থানা থেকে এসেছি। থানা থেকে এসেন? ওরে বাবা রে, ওরে বাবা রে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আরে বাবা রে, আপনি কে লেগেছেন স্যার? তোর ঘরে হিরোইনের আড্ডা বসে। হিরোইনি? স্যার গো, আমি কোনো দিন হিরোইন দেখি নাই, সিনেমা হলে দেখছি। আমার ঘরে যদি কোনো হিরোইন আইতো তাহলে আমার ঘর ধন্য হয়ে যেত। মিথ্যে কথা বলার চেষ্টা করলে পেটের চামড়া তুলে ফেলবো। সিনেমার হিরোইন? হিরোইন ছিল না। হিরোইন খায়, তুই খাস। এখানে হিরোইন খাওয়া আড্ডা জমে, তুই বিক্রি করিস। ওরে আমার স্যার গো, ওরে আমার আল্লাহ, একে কথা শোনালেন স্যার? স্যার আমার শরীর লাগতে দেন স্যার, শুটিংয়ে সব সময় থাকে স্যার। চারশুড়ি জ্বর? চোরা বেটি, শোন, নিজে তো শেষ হয়েছিস, দেশের আর 10টা ছেলে মেয়েকে নষ্ট করবি না।
চাকরিকে সাসপেন্ড বিনা দোষে অবশেষে জীবনের হলো বুঝি কি করি কি করি কি করি দাও গুরু দাও মোরে দীক্ষা তুই পথে পথে করে গিয়া ভিক্ষা গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই রবে না মইরা গেলেও কবরেতে জায়গা হবে না গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই রবে না মইরা গেলেও কবরেতে জায়গা হবে না এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে বানাইয়াছো সাই গরিবের জন্য বড় লোকের মনে কোনো দয়া মায়া নাই এই যে দুনিয়া সাহারি ওহো আমার ফকির ভাই তোমার কাছে একটু খানি ভালোবাসা ভিক্ষা চাই সারি সাহারি ওহো আমার ফকির ভাই তোমার কাছে একটু খানি ভালোবাসা ভিক্ষা চাই ও নো 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 কাঞ্চন, এই লেটারটা পড়ো। কেন লিখেছ? স্যার, আমার সামনে যে ফাইলগুলো আছে তার সবই আমার লেখা। এগুলোর সাথে মেলালে বুঝতে পারবেন এই লেখা আমার নয়। আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখবেন স্যার, আমি যা করি তা বলার সৎ সাহস আমার আছে। এই চিঠি আমি লিখিনি, লিখলে অবশ্যই আমি স্বীকার করে নিতাম। Jump up! Stand up! I say stand up! Stupid মেয়ে, মিথ্যাবাদী, তুমি একটা চোর! একটা বানোয়ার চিঠি লিখেছে সরল ছেলেটাকে ফাঁসাবার জন্য। জানো তোমার এই মিথ্যে চিঠির জন্য কি হতে পারত? আমি যদি চিঠিটা নিয়ে সরাসরি আইজি সাহেবের কাছে যেতাম, ওই ছেলেটা সাসপেন্ড হতো। যে দুর্নাম ওর ঘাড়ে পড়তো তা তোমার আত্মহত্যা করতে পারতো। Get out! I say get out! যাও আমার সামনের থেকে, মিথ্যাবাদী চোর কোথাকার! Get out! Excuse me, brother. মিনিস্টার সাহেব বোধহয় টেলিফোন করেছিলেন? না, আমার দলের ওই ছেলেটার ব্যাপারে টেলিফোনের আগেই ছেড়ে দিন, তা না হলে উনি আবার মাইন্ড করলে আপনার অসুবিধা হতে পারে। গেট আপ! গেট আপ! মিনিস্টারের কথা যা বললে যেন তোর মিনিস্টার আমার চাকরি খায়। হ্যালো, জি স্যার, জি স্যার। স্যার, ডিসি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। কাঞ্চন, তোমাকে এক্ষুনি আমার একটু প্রয়োজন। আমি তোমার সাথে কিছু কথা বলবো। যদি তোমার সময় হয় তাহলে তোমাকে আমার সাথে একটু বাসায় যেতে হবে। জি স্যার, আসছি। কাঞ্চন, জি, আমি তোমাকে এনেছি ওর সাথে একটা কম্প্রোমাইজ করিয়ে দিতে। আমি বুঝতে পেরেছি প্রথম দিনের ঘটনার পর থেকে ও দারুণ জিদ চেপেছে।
ও তারই প্রতিশোধ নেওয়ার জন্য এইসব ঘটনাগুলো করছে। তুমি মনে কিছু করো না বাবা, ওর সাথে তুমি একটু হাত মিলিয়ে ফেলো। আমি জানি আমি তোমাকে ছোট করছি। না না ঠিক আছে স্যার। জিদ্দি মেয়ে তো, কখন আবার কি করে বসে। চল এসো। আব্বু, তুমি আমাকে কোনোদিন মারবে এ আমি ভাবতেও পারিনি। কি হবে এ জীবন রেখে? আমাকে ক্ষমা করো, আমি আত্মহত্যা করলাম। কাঞ্চন, চম্পা আমার একমাত্র মেয়ে। কাঞ্চন, আমার চম্পা রে, আমার চম্পা রে। আছি, এখনো মরিনি। আজ 5 এপ্রিল। দেখলে দেখলে কাঞ্চন, এই নিয়ে আমি সারাটা জীবন কাটাচ্ছি। এদিকে আয়, এদিকে আয় বলছি। কাঞ্চন তোর কাছে হার মেনেছে। বাবা হাত মেলাও তো। লক্ষ্মী মা, সব ভুলে যা। শোনো, আর কোনদিন মিথ্যা কথা বলো না। হাত মেলাও মা। তাহলে ওসি সাহেব, আজ থেকে কম্প্রোমাইজ। ও হ্যাঁ, একটা কথা আছে। এখন কিন্তু আপনাকে এখানে বসে থাকতে হবে। আমি রান্না করব, খেয়ে যেতে হবে। স্যার স্যার। কি ব্যাপার, আপনার স্যারের দিকে তাকাচ্ছেন কেন? এটা অফিস নয়, এটা বাড়ি। এই বাড়ির মালিক আমি। হ্যাঁ স্যার, আমার মিনিস্টারের ডিউটি আছে। মিটিং আমি নিচে না থাকলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। চম্পা, কাঞ্চন আরেকদিন খাবে মা, ওর খুব জরুরি কাজ আছে। জন্মের পর থেকে দেখছি তোমাদের সব কাজই জরুরি। ঠিক আছে, যান যান ওসি সাহেব। রাগ করবেন না, আমি একদিন নিজে এসে খেয়ে যাব। আমার সরকার সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার সরকার এদেশের জনগণের সরকার, গরিব দুঃখী মানুষের সরকার। আপনাদের কাছে আমার আবেদন, আগামী নির্বাচনে আমার সরকারের পাশে থেকে তার হাতকে আরো মজবুত করুন, আরো শক্তিশালী করুন, শক্তিশালী করুন। আপনারা যদি আপনাদের ওয়াদা পূর্ণ করেন, তাহলে আমি আমার সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমার সরকার গরিব দুঃখী মানুষের পাশে চিরকাল থাকবে। এদেশের প্রত্যেকটি মানুষের জন্য বাসস্থান থাকবে, প্রত্যেকটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, কোন মানুষ এদেশে অনাহারে মরবে না। আর এটাই হলো তুই এখন কোথায় জানিস? তুই এখন হসপিটালে, আর এখান থেকে ভালো হলে যাবি হাজতে। কেন তুই মন্ত্রীকে বোমা মারতে গিয়েছিলি? ওই মন্ত্রীর সাথে তোর শত্রুতা আছে? ওই মন্ত্রী মারা গেলে তোর আব্বা মন্ত্রী হতো। তাহলে কেন মারতে গিয়েছিলিস? ওই মন্ত্রী মারা গেলে কি তোর থাকার জায়গা হবে? তুই গাড়িতে চড়বি? তুই ভাত খেতে পারবি? তুই যে টোকাই, সে টোকার বাচ্চায় থেকে যাবি। স্যার, এই টাকা আপনি জানি কি কইলেন? ওই লোকটার নাম মন্ত্রী। ওই লোকটা মন্ত্রী স্যার। ওই লোকটা মরে গেলে আমার কিছু যায় আসে না। এই 50 টাকা আমার কাছে অনেক বড়। আজ 2 দিন ধরে আমি আর আমার নানি না খাওয়া। এই 50 টাকা একজনে দিয়া কইল
ওই মিটিং এ এই বোমাটা ফেলবি। জি স্যার। স্যার, ওই অফিসার আমার সামনেই আছে। স্যার, আমি সব অফিসারদের ডেকেছি। জি স্যার, আমি সব ব্যবস্থায় নিচ্ছি। আচ্ছা কাঞ্চন, আর কি কোনো বোমা ছিল ওর কাছে? জি না, একটাই। হাই অফিসিয়ালসদের কাছ থেকে উপর্যুপরি টেলিফোন আসছে, বোমাটা বাস্ট না হলে অবশ্যই তোমারও কিছু করার ছিল না। আপনাদের সবার প্রতি আমার অর্ডার, সামনের ইলেকশনে বোমাবাজি বন্ধ করতেই হবে। ইম্পসিবল। বোমাবাজি বন্ধ এই দেশে সম্ভব নয় স্যার। ওয়াই? স্যার, এই 50 টাকার সমস্যা যতদিন না মিটবে ততদিন এই দেশে বোমাবাজি চলবে। হোয়াট ডু ইউ মিন? দুঃখের হলেও সত্যি স্যার, যে ছেলেটি বোম মারতে গিয়েছিল তার কাছে মন্ত্রীর জীবনের চেয়ে এই 50 টাকা অনেক বড় ছিল স্যার। 50 টাকা, শুধু 50 টাকার বিনিময়ে এদেশের একজন টোকাই অ্যাটম বোম মারতেও দ্বিধা করবে না স্যার, কারণ সে ক্ষুধার্ত। এই 50 টাকা দিয়ে সে ভাত খায়। স্যার, এ আমাদের অক্ষমতায়, আমাদের লজ্জা, এটাই জাতির কলঙ্ক স্যার। স্বাধীনতার 21 বছর পরেও টোকাইদের টিফিন ক্যারিয়ার আমরা ভাত তুলে দিতে পারিনি, কিন্তু বোমা দিতে পেরেছি স্যার। ডোন্ট বি ইমোশনাল কাঞ্চন। কাঞ্চন, আমার বন্ধু রত্নার বাবা দেলোয়ার হোসেন খান, ওর কথাই তোমাকে বলেছিলাম, তোমাদের দেশের ছেলে। জামান, আমার দেশের সাথে খুব একটা যোগাযোগ নেই। তোমার বাড়ি কোন গ্রামে? পরানপুর। আরে, কি যেন নামটা মনে আসছে না। ও হ্যাঁ, রফিকুদ্দিন শেখকে চিনতে? আমার চাচা ছিলেন। জামান, বংশীয় ছেলে। দেশের বাড়ি যাই না তো, কি করে চিনবো এদের? হ্যাঁ, তোমরা কথা বলো, আমি ওদিকে একটু অ্যাটেন্ড করি। স্বাধীনতা যুদ্ধের সময় বোধহয় দেশের বাড়িতে ছিলেন। হ্যাঁ, ওই সময় একবার রাত্রে আপনাদের বাড়ি গিয়েছিলাম, পেলাম না। পরের দিন ভোরে শুনলাম আপনি নাকি সারা রাত পায়খানার মধ্যে লুকিয়েছিলেন। আপনার সারা শরীরে নাকি গু মেখে গিয়েছিল, মুখের মধ্যে নাকি গিয়েছিল। আমি একটু ওদিক থেকে আসি। জামান, মুরব্বীদের সাথে কি বলছিলেন? আর যাই হোক, মিথ্যে কথা বলছিলাম না। আমি বুঝি মিথ্যে কথা বলি? না, তা নয়, সত্য কথা কখনো বলেছেন কিনা তাই ভাবছি। এ বুঝি বিয়ের দাওয়াত? এখনই বুঝবেন কিসের দাওয়াত? বিয়ের আগের দাওয়াত। খালা, ইনি আমার খালা। আসসালামু আলাইকুম। খালা কি যেন বলবে আপনাকে। খালা, কথা বলো, আমরা আসি। ভালো করে বলো, ভালো করে। তোমার নামই তো কাঞ্চন। জি। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। কি আর কথা, খোলাখুলি বলে ফেলি। তোমার সম্পর্কে সব আমরা জেনেছি। তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলে, তাই সোজাসুজি বলি। আমার দুলাভাই তোমাকে খুব পছন্দ করেন, চম্পাও। চম্পাকে বিয়ে করতে তোমাকে কোনো আপত্তি আছে? আমিও তাহলে সোজাসুজি বলি। আমি তো তোমাকেই তালাশ করতেছি। তোমরাই সারা দেশে হেরোইন বেচো? আমি শুনছি হেরোইন বেচলে 14 বছরের জেল, না হয় ফাঁসি। তোমরা শোনো, দেলোয়ার খান সারা বাংলাদেশে হেরোইন বেচে। শাবাশ কবিলা, মানি লোকের মান তুমি বাঁচিয়েছো।
ঘাবড়াইস না, মাল আছে, বুক ঝাঁঝরা করে দেব। এ বুক চাষটা আমার নয়, ৭১ পাক সেনারা পারে নাই। আয় শোনো, তুমি রাজুর কাছ থেকে যে রিভলভারটা পেয়েছো ওটার নাম্বার যদি B234 হয় তাহলে ওটা আমার বন্ধু খান সাহেবের রিভলভার, এবং ওটা আজই রাজু ছিনতাই করেছে। জি, ওই নাম্বার। কিন্তু আজ কখন? আরে এই তো আজ বিকেলে, খান সাহেব আমার সামনে। এরা সবাই তোমার দেশের। তুমি অবশ্য জানো রাজু আর খান সাহেবের মধ্যে একটা ঘটনা আছে। রাজু খান সাহেবকে নাকি গুলি করতে চেয়েছিল, আর কাবিলাকে যে ধরেছ, কাবিলাও খান সাহেবের লোক, ওকেও মারতে গিয়েছিল। তুমি ওকে ছেড়ে দাও। না স্যার, তা কেমন করে সম্ভব? আমি ওকে মাতাল অবস্থায় ধরেছি। খান সাহেবের লোক যখন, জামিন হতে কষ্ট হবে না। আমি ওকে কোর্টে চালান করে দিচ্ছি। ঠিক আছে। খান, তুমি কোনো চিন্তা করো না, তোমার রিভলভার তুমি ফেরত পাবে। আর কাবিলার জামিন বেটার তুমি কোর্ট থেকে নিয়ে নাও। রাজু, তুই সবকিছু অস্বীকার করছিস, অথচ ফুলের খুনের আসামি তুই। রিভলভার ছিনতাইয়ের কেস তো তোর বিরুদ্ধে। কাঞ্চন, ফুলের মৃত্যুর কথা আমি এখনো ভুলতে পারিনি। আমার মানসিক অবস্থা খুব খারাপ। একটা সাফ কথা শুনে নে, ফুলিকে আমি খুন করিনি। আর খান সাহেব, রংবাজি অনেক করেছি, প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু রত্নার জন্য আমি নীরব থেকেছি। খান সাহেবের মুখোমুখি আমি কোনোদিন হতে চাইনি। আমি কেন তার রিভলভার চিন্তাই করতে যাব? তাহলে ফুলিকে খুন করেছে কে? কাবিলা। এবং সেই জন্য আমি তাকে খুন করতে গিয়েছিলাম। কিন্তু ওর মামা কেস করেছে তোর বিরুদ্ধে। আর কাবিলা কেন খুন করবে ফুলিকে? ফুলি মরার সময় রাস্তায় চিৎকার করে বলেছিল খান সাহেব হেরোইন বিক্রি করে, তোমরা পুলিশকে বলে দিও। আর নিজেও হেরোইন খেত, মাঝে মাঝে বিক্রিও করত। আমার মনে হয় ওর মৃত্যুর জন্য এটাই আসল ঘটনা। ফুলের পোস্টমর্টম করার সময় ওর বুকের মধ্যে এই কার্ডটা পাওয়া গেছে। এটা সম্পর্কে তুই কিছু জানিস? হ্যাঁ, আমার মনে হয় এই কার্ডই হলো আসল। এই কার্ড দেখে সে হেরোইন কিনতে গিয়েছিল। এই কার্ডটা আপনি চেনেন? পুলিশের চোখে ফাঁকে দেওয়ার মতো
সমস্ত কায়দা কানুন আপনার জানা আছে, আমি জানি। আর কাবিলা যখন এখানে দাঁড়িয়ে আছে তখন এও বুঝতে পারি আপনার ক্ষমতা অনেক। কারণ কাবিলার মতো আসামিরও আপনি জামিন করিয়েছেন। আর এও জেনে রাখুন, আমি একজন ছোট পুলিশ অফিসার হলেও আমার থেকে আপনি রেহাই পাবেন না। আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কি অপরাধে? আপনি বিষাক্ত হেরোইন ব্যবসায়ী। হেরোইন? আর ইউ এ ম্যাডম্যান? আমি একজন পাগল লোক নই বলেই আপনার কোন রকমের চালবাজি আমার সঙ্গে চলবে না। দেশের আইন কানুন কি এমন হয়ে গেছে যে তোমাদের মতো একজন খুদে পুলিশ অফিসার যে কারুর বাড়ির মধ্যে ঢুকে যে কাউকে অ্যারেস্ট করতে পারে? আমি তোমার শ্বশুরকে টেলিফোন করেছি, সে আসবে। থানায় গিয়ে তার সঙ্গে দেখা হবে। চলুন। আরে জামান, দেখো তো ভাই, তোমাদের পুলিশদের এত বড় ক্ষমতা হয়েছে, তোমরা যে কাউকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারো। তোমার জামাই আমাকে অ্যারেস্ট করতে চাইছে। কাঞ্চন, সত্যি? হ্যাঁ, ওনার বিরুদ্ধে এত বড় একটা ফাইল তৈরি হয়েছে এবং যে সমস্ত রিপোর্ট আমার কাছে আছে তার সবই জেনুইন। জামান, তুমি তো সবই জানো ভাই। আমি একজন নিরীহ লোক। আমার মেয়ে আর রাজুর ঘটনাও তুমি জানতে। আমি শুনেছি ওই রাজু তোমার জামাইয়ের বন্ধু। আর কয়েকদিন আগে আমার এই কর্মচারী রশিদের ভাগ্নিটাকে খুন করেছে রাজু। বোঝো তো, গরিব মানুষ, এরা বিচার আচার পাবে না বলেই আমি একটু ব্যাক করছি। সম্ভবত এই কারণেই রাজু তোমার জামাইয়ের কাছে আমার সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা বলেছে। তুমি যে রিপোর্ট পেয়েছো ওর পেছনে একটা পারিবারিক ঘটনা আছে, আমি তোমাকে পরে বলবো। আমি সব জানি আর জেনে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি চলে যাও। আমি জীবিত থাকতে রাজুর প্রতি আর কোনো অবিচার হতে দেব না। আমি ওকে অ্যারেস্ট করবই। কাঞ্চন, আমি তোমার সিনিয়র অফিসার এন্ড দিস ইজ মাই অর্ডার। গেট আউট। আই সে গেট আউট ফ্রম হিয়ার। সরি খান, চলে। ইটস অল রাইট, বসো। আমার কাজ আছে। থ্যাংক ইউ। Inspector and Raju, I will see both of you. এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। জানিস তো বটেই। এটা হলো 71 আর তোর কাছে 45। 71 আলো হিরোইন বিক্রি করতো, তুইও হিরোইন সহ ধরা পড়েছিস। বল এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। বলতে তোকে হবে। বলবে না, বলবে না, জীবন থাকতে বলবে না। অনেক পরীক্ষা করেই একটা কার্ড আমি দেই। রশিদ, তবুও নুর ইসলাম কার্ড সহ ধরা পড়লো কেন? বস, নুর ইসলামকে আমি পাইনি। এখন কি হবে বস? এদিকে ফুলি মার্ডার, নুর ইসলাম কার্ড সময় ধরা পড়েছে। আমার কিন্তু ঠ্যাং কাটতে আছে। তো সব কাজে ঠ্যাং কাঁপে। কাবিলা, নুর ইসলাম থানা হাজতে আছে। আজ রাত থেকে সে আর কোনো কথা বলবে না। তার জবান চিরতরে বন্ধ হয়ে যাবে।
ওসি সাহেব, ওকে হিরোইন সহ আপনি ধরেছিলেন? জি স্যার। টর্চার করেছিলেন? জি স্যার। কখন মারা গেছে? জানি না স্যার, তবে আমার টর্চারে বোধহয় ও মরেনি। হাজতে আর কোন আসামি ছিল? জি স্যার, আর একজন ছিল। তাকে ডাকুন। রহিম সাহেব। জি স্যার। কাবিলাকে নিয়ে আসুন। ডিউটি অফিসার কে ছিলেন? জি আমি। কটার সময় জানতে পারেন মারা গেছে? রাত 2টোর সময় স্যার। আচ্ছা, এর মৃত্যু সম্পর্কে তুমি কিছু জানো? স্যার, আমারে রাত 9টার সময় পুরো ক্যান্টিনেতে ধরে আনছে। আমি হাজতের মধ্যে গিয়ে দেখি এই লোকটা কোনার মধ্যে মরার মতো পড়ে আছে। সেন্ট্রির কাছে শুনলাম ওসি সাহেব নাকি ওরে অনেক পিটাইছে, অনেক রাইতে দেশ কি টানতেছে। কিছু সময় পর দেহে আর রাও পারে না। পরে ভয় আমি সবাইরে ডাকলাম, সবাই গিয়ে দেখে মরে গেছে। জামান সাহেব। স্যার। কাঞ্চনকে সাসপেন্ড করে অ্যারেস্ট করুন। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আব্বু, তুমি কাঞ্চনের পোশাক খুলে নিতে পারলে? তুমি পারলে তাকে অ্যারেস্ট করতে? হ্যাঁ পারলাম, কারণ এটা ছিল আমার ডিউটি। এটা তোমার ডিউটি আব্বু, তোমার একমাত্র মেয়ে জামাইকে নির্দোষ প্রমাণ করে তাকে আবার চাকরিতে বহাল করা। কে বলেছে সে নির্দোষ? আমি বলছি, কাঞ্চন বলেছে, এবং আমি তা বিশ্বাস করি। আমার মনে হয় কাঞ্চনের কথা আমার চাইতে তুমি বেশি বিশ্বাস করো। এক সময় করতাম, এখন করি না, কারণ সে বদমেজাজ, গোয়ার, সে একটা জানোয়ার। রাজুর প্রতি সে অন্ধ। রাজু তাকে যা বলে তাই সে অন্ধের মতো বিশ্বাস করে। কত বড় স্পর্ধাতা! আমার চোখের সামনে আমার নিষেধ সত্ত্বেও খান স্যারকে মারতে গিয়েছিল। ছেড়ে দিলাম, আমি তার শ্বশুর, কিন্তু আমি তার অফিসার, আমি তার বস। আব্বু, তুমি যাবে না? তুমি কিছুই করবে না কাঞ্চনের জন্য? না, কারণ আমি জানি তার টর্চারে আসামি মরেছে। চম্পা, আমি সততার সাথে সারা জীবন চাকরি করেছি, কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, আজও পারবো না। আব্বু। হ্যাঁ হ্যাঁ, ধরেই নেইনি। সে অপরাধ করেছে বলে তার শাস্তি হয়েছে, হওয়া উচিত। আব্বু, তুমি আমাকে ল পড়িয়েছিলে। তোমার এককালে স্বপ্ন ছিল আমি বড় উকিল হই। স্বামীর চাকরি চলে গেছে, আজ আমাকে উপার্জনের পথ বেছে নিতে হবে। দোয়া করো আব্বু, তোমার স্বপ্ন যেন সফল হয়, আমি যেন বড় উকিল হতে পারি। আমার স্বামীর মামলা দিয়ে আমি আমার ওকালতে জীবন শুরু করব। ইওর অনার, এই সেই পুলিশ অফিসার যিনি প্রথম দিন ধানমন্ডি থানাতে এসে থানার একজন অফিসার জনাব রহিমুল্লাহকে থাপ্পড় মেরেছিল এবং তার কলার ধরে টেনে এনে থানার সমস্ত অফিসার ও পুলিশদের সামনে অপমান করেছিল। নিজের এলাকার বাইরে তেজগাঁও থানার এলাকার তেস্তরি বাজারের এক গলিতে একদিন নিরপরাধ শিবুকে প্রকাশ্যে নির্মমভাবে প্রহার করেছিল। এটা ছিল তার ক্ষমতার অপব্যবহার। আরো একদিনের ঘটনা, তারই শ্বশুর ডিসি জনাব জামান সাহেবের সামনে মারতে উদ্যত হয়েছিলেন এদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন খানকে। ইওর অনার, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এদেশের পুলিশ বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয়। তারা যদি সেই অস্ত্রের জোরে একজন নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, থানার মধ্যে আটকে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করে, তাহলে এদেশের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? ইওর অনার, নূর ইসলাম রাজা বাজারের সামান্য একজন মুদি দোকানদার, তার স্ত্রী আজ বিধবা, দুটি মাসুম বাচ্চাকে নিয়ে সে আজ রাস্তায়। এই দায়িত্বহীন বদমেজাজি
ঘুষখোর পুলিশ অফিসার থানা হাজতে নুরুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে। এদেশে নিরীহ জনগণের পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আমার আর্জি, নুরুল ইসলামকে হত্যার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনের হাতকে শক্ত করুন। আইনের হাতকে শক্ত করুন। একটি স্বাধীন দেশের মেরুদণ্ড হলো সে দেশের আইন। আইন নাজুক হলে দেশের জনগণ আইনের প্রতি তাদের শ্রদ্ধা হারিয়ে ফেলবে। অতএব আইনের হাতকে শক্ত করুন, মজবুত করুন, নুরুল ইসলাম হত্যার বিচার করুন। ইওর অনার, নুরুল ইসলাম হত্যার বিচার করা যেমন মহামান্য আদালতের দায়িত্ব, তেমনি নুরুল ইসলামের সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব মহামান্য আদালতের। নুরুল ইসলামের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমি পুলিশের ডেপুটি কমিশনার জনাব জামান সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। পুলিশ ডেপুটি কমিশনার মিস্টার জামান। জনাব জামান সাহেব, ইলিয়াস কাঞ্চন আপনার অধীনে একজন পুলিশ অফিসার ছিলেন। আমার প্রতিপক্ষ বলেছেন একদিন আপনার সম্মুখে আপনার নির্দেশ অমান্য করে জনাব দেলোয়ার হোসেন খানকে মারতে চেয়েছিলেন। এটা কি তার কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল, অথবা আপনার কি মনে হয় এটা তার ক্ষমতার অপব্যবহার? হ্যাঁ, আমার ধারণা এটা তার ব্যক্তিগত ক্ষোভ। রাজু এবং ইলিয়াস কাঞ্চনের বন্ধুত্ব ছোটবেলার থেকেই। পারিবারিক কারণে রাজুর সাথে দেলোয়ার হোসেন খানের কিছুটা বিরোধ আছে। সেই বিরোধের কারণে বন্ধুর পক্ষ হয়ে খান সাহেবকে অপমান করতে চেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কোনো প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করতে চেয়েছিলেন খান সাহেবকে। আমি মনে করি এটা তার ক্ষমতার অপব্যবহার। জনাব ডিসি সাহেব, জনাব ইলিয়াস কাঞ্চন যেদিন খান সাহেবকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন সেদিন কি তার হাতে এই কাজটি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। প্লিজ নোট ডাউন ইওর অনার। আচ্ছা কাবিলা, নুরুল ইসলাম যেদিন মারা যায় সেদিন রাত 8টার সময় আপনি ধানমন্ডি থানার সামনে একটা রেস্টুরেন্টে টাকা লেনদেন নিয়ে ফুলের মামা রশিদের সাথে গন্ডগোল করেছিলেন। জি। রশিদ ধানমন্ডি থানায় আসে এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে। জি। মামলা করতে আসাকে ওই রেস্তোরাঁয় পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করা পর্যন্ত 2 ঘন্টা সময় লাগে। জি না। ইয়েস, কারণ থানায় ওই মামলার রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে ওই মামলার এজাহার কপি প্রদান করা হলো। ইওর অনার, কাবিলাকে আমার প্রশ্ন করা শেষ। এবার আমাকে অনুমতি দিলে আমি এই মামলার আসল ঘটনাবলীর বিবরণ দিতে পারি। অনুমতি দেয়া হলো। ইওর অনার, এই মামলার নেপথ্য নায়ক প্রধান আসামি দেলোয়ার হোসেন খান একজন হিরোইন ব্যবসায়ী। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ মামলার বিষয়বস্তু থেকে দূরে সরে যান। না না ইওর অনার, এটাই মামলার বিষয়বস্তু। দেলোয়ার হোসেন খান নতুন কায়দায় অবৈধ হিরোইন ব্যবসা করেন। খুচরা ভাবে হিরোইন বাজারে ছাড়ার জন্য তিনি এই কার্ড সিস্টেম চালু করেছিলেন। কার্ড বহনকারী দেখলেই তাকে হেরোইন দেওয়া হতো। ফুলের মৃত্যুর পরে তার কাছে ওই একই ধরনের একটি কার্ড পাওয়া যায়। ফুলি এই কার্ড সম্পর্কে ফাঁস করতে চেয়েছিল বলেই তাকে খান সাহেবের নির্দেশে খুন করা হয়। এই কার্ড সম্পর্কে রহস্য উদ্ঘাটন করার জন্য ওসি ইলিয়াস কাঞ্চন নুরুল ইসলামকে অ্যারেস্ট করেন এবং নুরুল ইসলামের নিকটেও একই ধরনের আরেকটি কার্ড পাওয়া যায়। 2টি কার্ডই আদালতে পেশ করা হলো। নুরুল ইসলাম সবকিছু ফাঁস করে দেবে এই ভয়ে খান সাহেবের প্রয়োজন ছিল নুরুল ইসলামের মুখ বন্ধ করা, কিন্তু নুরুল ইসলাম তখন পুলিশের হেফাজতে। তাকে খুন করার জন্য কাবিলা এবং খান সাহেবের একজন বিশ্বস্ত কর্মচারী ধানমন্ডি থানার অদূরে একটি রেস্তোরাঁয় গন্ডগোলের প্রহসন করে। রাত্রি 10টার সময় আসামি হয়ে কাবিলা হাজতে প্রবেশ করে এবং গভীর রাত্রে তাকে গলা চেপে হত্যা করে। এই তার পোস্টমর্টম রিপোর্ট। ইওর অনার, জনাব ইলিয়াস কাঞ্চন এবং রাজু এরা ছিলেন মুক্তিযোদ্ধা।
দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এই একই উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেন খান, তিনি ছিলেন রাজাকার। রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারা যেন সংশোধন হয়ে ভালো হয়, কিন্তু ইওর অনার, এটা খুবই দুঃখের বিষয়, দেলোয়ার হোসেন খান আজও ভালো হননি, আজও মনে প্রাণে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। তাই এখনো তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনেক জঘন্য ষড়যন্ত্রে তার শিকার আজকে টেরর রাজু। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে একথা প্রমাণিত হয়েছে দেলোয়ার হোসেন খান এই মামলার প্রধান আসামি এবং তারই নির্দেশে কাবিলা খুন করলামকে। দেলোয়ার হোসেন খানকে পরবর্তী কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক কাবিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পুলিশ ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে স্বপদে পুনরায় বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। ইওর অনার, আমি আর পোশাক পরতে চাই না। যেদিন আমি পুলিশের চাকরিতে যোগদান করি সেদিন শপথ নিয়েছিলাম কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আমি দেশের কাছে দিয়ে আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি। আমি কথা দিচ্ছি, পোশাক না পরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে শপথ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই শপথ অনুযায়ী আমি দেলোয়ার হোসেন খানকে নির্ধারিত তারিখে এই আদালতে হাজির করব। ড্যাডি, এটাই তোমার আসল পরিচয়? মা আমার, তুই যা শুনেছিস সব বানোয়াট, সব মিথ্যে। রাজুকে বিনা দোষে জেল খাটিয়েছ, সে তো মিথ্যে নয়। আমার সামনে থেকে তাকে পুলিশে ধরে নিয়েছিল। আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো, আমি রাজুকেই বিয়ে করব যদি সে দয়া করে আমাকে বিয়ে করে। রত্না, আমার ইজ্জত বংশমর্যাদাকে ধুলোয়। ছি, তোমার আবার বংশমর্যাদা, তোমার আবার ইজ্জত? তুমি একটি নর্দমার জঘন্যতম কীট সমতুল্য। বাংলাদেশে তোমার বাঁচার অধিকারই তো নেই। তুমি এদেশে থাকো কি করে? আমার কথা ভুলে যেও, আমি তোমার মেয়ে। রত্না, আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ আছে। আমি তোমাকে বিয়ে করতে এসেছি এবং এখানেই। হ্যাঁ রাজু, ও তোকে বিয়ে করতে এসেছে। আপনার সাথে আমার খুব একটা কথা না হলেও আমি আপনাকে চিনি। রত্না আমার বান্ধবী। ও আপনাকে তখনও ভালোবাসতো, আজও বাসে। আপনার জন্য আজও বিয়ে করেনি। আপনার সাথে বিয়ে না হলে ও চিরকুমারী থাকবে। কাঞ্চন, কাঞ্চন, কি হলো তোমার? চম্পা, আমার মাথাটা ঘুরে উঠলো। কাঞ্চন, ডাক্তার কাছে নিয়ে যা। এই যে দুলা ভাই, সুখবর আছে, আপনাদের ওয়াওয়া হবে। ছাড়ো না। চম্পা, ওসি, এখন তোর চাকরিও নেই, পোশাকও নেই, তুই আর আমি সমান। ওই শালা! মামুনি, কষ্ট হচ্ছে? চুপ! রাজাকারের বাচ্চা! ছি, চিৎকার করে না। ছোট লোকরা চিৎকার করে কথা বলে। আমি বিনা কারণে তোমাদের ধরে আনিনি। আগে শোনো মামুনি, আমি শুনেছি তোমার স্বামীর চাকরি নেই বলে তুমি নতুন পেশা হিসাবে ওকালতি শুরু করেছো। তোমার বাবার বন্ধু হিসেবে
এ ব্যাপারে আমার নিশ্চয়ই তোমাকে সাহায্য করা উচিত। কোনো উকিল যদি প্রথমে দু একটা মামলায় খুব দক্ষতা দেখাতে পারে তাহলে সে শাইন করে। তোমার স্বামীর মামলায় তুমি দক্ষতা দেখিয়েছ, আমি তোমাকে আর একটা মামলা সুযোগ করে দিচ্ছি। সাক্ষী থাকবে তোমার নিজের লোক, তোমার স্বামী। একেবারে দেখা সাক্ষী হলে ভালো হয় না? শিবু, ব্যবস্থা করো। রশিদ, কন্ট্রাক্টের সব টাকা দিয়ে দিলাম। রাজাকারের বাচ্চা এক কাঞ্চন চম্পাকে শেষ করে দেশের 11 কোটি মানুষের মুখ বন্ধ করতে আগে পারবি না। ছেড়ে দে বলছিস, ছেড়ে দে। বাচ্চা ছেড়ে দে বলছিস। তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। শিবু, শিবু, ওরা কই? রাস্তায় ফেলে দিয়েছি। মেরে ফেলেছো? মেরে ফেলানোর কন্ট্রাক্ট তো ছিল না, তবে যা হয়েছে মার্ডার কেসের জন্য রেডি থাকবে। মিরপুরের রাস্তায় ফেলে দিয়েছি, মারা যাওয়ার সম্ভাবনা 90%। ভালো করনি, আমার আশা পর্যন্ত ওদের রাখা উচিত ছিল। শুনুন, আপনি একজন সচেতন লোক, আপনাকে অবশ্যই কথাটা বলা উচিত। দুঃখ পাবেন না, আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হবে না। চম্পা, আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই বাচ্চার। এই বাচ্চা ছাড়াও তো অনেকে বেঁচে আছে। চম্পা, চম্পা, এই দেশের 11 কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করব। এই চম্পা, 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 আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই 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 সবই তো আমার চোখের সামনে ঘটেছে। চম্পা, একটিবার কথা বলো, মুখ খোলো। চম্পা, 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 একটিবার কথা বলো, মুখ খোলো। চম্পা, একটিবার কথা বলো। চম্পা, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই গতকাল বিকেল থেকে খোঁজ নেই। আপনি কন্ট্রোল রুম, ডিএমপি সব থানায় জানিয়ে দিন। ডিসি সাহেব,
কাঞ্চন? হ্যাঁ, আমি কাঞ্চন, আপনার অধীনে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলাম। স্তব্ধ কেন? আমি ওই কাঞ্চন, যে দেশটির জন্ম দিয়েছে, যে দেশটির আজকের শত্রুদের ধরতে গিয়ে অপমানিত হয়ে হাজত কেটেছে, আমি সেই কাঞ্চন। ইয়েস, আই এম দ্যাট কাঞ্চন। হে আমার দেশকে ভালোবাসার পুরস্কার। স্যার, আমার সততার জন্য এ দেশের মানুষ আমাকে পুরস্কৃত করেছে। স্যার, চলুন আমার সাথে, দেখবেন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি রেখে এসেছি হাসপাতালের ক্যাবিনে। চলুন। স্যার, আমার বউ কেন ফ্যানের হুকের সাথে ঝুলছে? এমনি করে ঝুলেছে তো 21 বছর আগে শত্রু সেনাদের অত্যাচারে। আজ কেন ঝুলবে? এই স্বপ্ন নিয়ে তো দেশ স্বাধীন করিনি, এর জন্য তো 30 লক্ষ মানুষ প্রাণ দেয়নি, এর জন্য তো আমার মা মরেনি, এর জন্য তো আমি আমার ভাইয়ের মুখে গুলি চালাইনি। স্যার, 21 বছর আগে একবার আমি নির্বংশ হয়েছিলাম, তখন সান্ত্বনা ছিল সবাই দেশের জন্য মরেছে, শহীদ হয়েছে। আজ আমি নির্বংশ হয়েছি, বলুন আজ কি সান্ত্বনা আমি দেব? স্যার, চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন, জবাব দিন। কাঞ্চন। রশিদ, বস, আমার ঠ্যাং কাটতে আছে, আমি ঘামে যাচ্ছি। বাড়িটা অন্ধকার থাকবে, বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখবি। শিবু, কয়েকদিন ঢাকার বাইরে থাকো। জীবিত রেখে ভালো করনি, কারণ ওর শ্বশুর ডিসি আর ও খুব সিরিয়াস। আমাকে বাঁচো শিবু। এই রাজাকারের বাচ্চা, এই দেখ, 71-এর মুক্তিযোদ্ধা আবার যুদ্ধ ঘোষণা করেছে। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসনার ছেদিয়া, বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। রাজাকারের বাচ্চা, আমি তোকে এখন মারবো না, আজ তোর মামলার তারিখ, আমি তোকে কোর্টে নেব। আমার, আমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন নিশ্চয় আমি ডাকাত ছিলাম না, সেদিন নিশ্চয় আমি খুনি ছিলাম না, সেদিন নিশ্চয় আমি টেরর ছিলাম না। আজ আজ কেন আমি একজন দাগী আসামি, খুনি হিসাবে এই কাজ করায়? এই দেশ, এই সমাজ ব্যবস্থা আমাকে খুনি করেছে, আমাকে টেরর করেছে। আমি খুব গরিবের ছেলে, ইওর অনার। আমার বাবার নাম কসিমউদ্দিন। আজ থেকে 21 বছর আগে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেদিন যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, 21 বছর পর আজ মনে হয় সেই যুদ্ধ শুধু মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছে, শুধু নতুন একটি পতাকার জন্ম হয়েছে। কিন্তু এই কসিমউদ্দিন ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে, কাপড় পাবে, চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, তা পায়নি। আজ স্বাধীনতার ফল বড় হয় টেলিভিশনের 2টি দেশাত্মবোধক গানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এমনটি হবার কথা ছিল না, ইওর অনার। কেউ নড়বে না, নইলে গুলি করে পাখির মতো বেঁচে ফেলবো। অস্ত্রধারী পুলিশ আপনি বসুন জয় সাহেব, খবরদার আর কেউ এক চুলো নড়বে না। ইউনাস, এই ব্যক্তির আজ কোর্টে হাজির হওয়ার তারিখ ছিল। আমি বলেছিলাম আপনারা পারবেন না, আমি নিয়ে আসবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিপাহী হিসাবে
দেশের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের শত্রু রাজাকার ছিল। এই ব্যক্তি আন্তর্জাতিক চোরা কারবারিদের সাথে জড়িত। দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিষাক্ত হিরোইন ব্যবসায়ীদের সাথে জড়িত। এই ব্যক্তির কুচক্রান্তে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা আজ বিপদগামী। মিথ্যা মামলায় জড়িয়ে যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিচারের অপেক্ষায়। এই ব্যক্তি গ্রামের একটি সহজ সরল নিষ্পাপ মেয়ে ফুলের জীবনকে করেছিল কলঙ্কিত। সেই ফুলিকে এরই নির্দেশে খুন করেছে কাবিলা। এরই নির্দেশে কাবিলা খুন করেছে থানা হাজতে নূর ইসলামকে। ওর সর্বশেষ অপরাধ আমাকে করেছে নিঃসন্তান। সেই দুঃখে আমার স্ত্রী আজ গলায় ফাঁসি দিয়ে প্রাণের মুখের সাথে ঝুলছে। এত অপরাধের বিচারে রায় বলুন, বলুন ইওর অনার। চুপ করে থাকবেন না ইওর অনার, বলুন। নিশ্চয়ই ফাঁসি। কিন্তু আজ আদালত এখানে দুটি, একটি দেশের আইন সম্মত আদালত, আর একটি একজন মুক্তিযোদ্ধার আদালত। মুক্তিযোদ্ধার আদালতের রায় শুনুন। রাজু বেকসুর খালাস দেলোয়ার হোসেন খানের মৃত্যুদণ্ড। আপনার আদালত থেকে আমার আদালতের পার্থক্য হলো আপনার আদালতে আপিল করার সুযোগ আছে, আমার আদালতে তা নেই। আমি এক্ষুনি মৃত্যুদণ্ড কার্যকর করব। রত্না, তোমার স্বামীর কাছে যাও, যাও। রাজুর হাত ধরে এখান থেকে চলে যাও, কারণ তোমার বাবার মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর হবে। রাজু যা, যা বলছিস। পবিত্র সংসদে বসে যারা দেশ চালাও, আমি তোমাদের কাছে এই পতাকা পৌঁছাতে চেয়েছিলাম, পারলাম না। এই পতাকা জন্ম দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। 11 কোটি মানুষের কাছে অনুরোধ, এদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন উঁচু থাকে, উঁচু থাক, উঁচু